শুভেচ্ছা নিন, শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, মাটি ও মানুষের টিম সহ আমরা এখন ঝিনাইদহ জেলার দত্তনগর বিএডিসি খামারে। আমরা জানি বাংলাদেশের বিএডিসি যতগুলো খামার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় খামার হচ্ছে এই দত্তনগর খামার। এই খামারের আয়তন প্রায় ৮,০০০ বিঘা এবং পুরোটা জুড়েই বীজ উৎপাদন হয়। আমরা শুনেছি যে সব মিলিয়ে ধান, গম, পাট, আলু ইত্যাদি মিলিয়ে প্রায় ৫,০০০ মেট্রিক টন বীজ উৎপাদিত হয়। গত কয়েক বছর ধরেই এখানে হাইব্রিড ধানের বীজ উৎপাদিত হচ্ছে, তবে কয়েক বছরের পরিসংখ্যান হলো এই যাবৎ প্রায় ৫০০ একরে এই হাইব্রিড ধানের বীজ উৎপাদিত। চলতি বছর এর পরিমাণ দ্বিগুণ হয়েছে, প্রায় ১,০০০ একরে হাইব্রিড ধানের বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে। এখানে প্রায় ১,০০০ মেট্রিক টন হাইব্রিড ধানের বীজ পাওয়া যাবে। সেই দর্শক, এই দত্তনগরের হাইব্রিড ধানের বীজ উৎপাদনে দেখুন আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশের কৃষি উন্নয়নে সরকারের একটি অন্যতম প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু ৬০-এর দশকের গোড়াতে। বিএডিসির বিদ্যমান ৫টি উইংয়ের মধ্যে প্রধান হচ্ছে বীজ ও উদ্যান উইং। সারা দেশে এই বিভাগে রয়েছে বীজ উৎপাদন খামার ৩৪টি। ঝিনাইদহ জেলার দত্তনগর বীজ উৎপাদন খামারটি এর মধ্যে অন্যতম। আয়তনের দিক থেকে দত্তনগর খামারটি দেশের সবচেয়ে বৃহৎ বীজ উৎপাদন খামার। এই খামারের আয়তন প্রায় ২,৭৩৭ একর বিঘা হিসাবে, যার পরিমাণ দাঁড়ায় ৮,২১১ বিঘা। মূলত এই খামারে ধান, পাট, আলু, গম ইত্যাদি শস্যের ভিত্তিবীজ উৎপাদন করা হয়। বিশাল আয়তনের এই খামারটি ৫টি খামারে বিভক্ত, যেমন পাথিলা বীজ উৎপাদন খামার, মথুরা বীজ উৎপাদন খামার, গোকুলনগর খামার, অরিঞ্চা খামার ও কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামার। খামারের প্রতিষ্ঠাকাল ১৯৪৮ সাল হলেও ১৯৭১ সাল থেকে বিএডিসির মাধ্যমে এই খামারের বীজ উৎপাদন কার্যক্রম শুরু হয়। ধান ফসল ছিল এর মধ্যে অন্যতম। খামারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই খামারে চলতি বছরে আউশ মৌসুমে ৬৫৫ মেট্রিক টন ভিত্তি বীজ এবং আমন মৌসুমে ১,৯৫৫ মেট্রিক টন ভিত্তি বীজ উৎপাদিত হয়েছে এবং বোরো মৌসুমে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ১,৮০০ মেট্রিক টন। দত্তনগর বীজ উৎপাদন খামারে এবছর ৭৮০ একর জমিতে ইনব্রিড বীজ ফসল আবাদ করা হয়েছে। আমরা এই ৭৮০ একর পুরোটাই আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করেছি। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করলে এর অনেক সুবিধা আছে, একটু স্পেস পাওয়া যায়। এই স্পেসের কারণে ধান ফসলের যে রোগ এবং পোকা খুবই কম লাগে এবং শীষগুলো অনেক বড় হয়, ফলনও বেশি হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এবারের বোরো মৌসুমে ১,০০০ একরে বিএডিসির সুপার হাইব্রিড SL8 জাতের বীজ ধান উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা থেকে ১,০১০ মেট্রিক টন SL8 এর ভিত্তিবীজ পাওয়া যাবে। সেই সঙ্গে দত্তনগর খামারে চলতি বছর আরও ২৭টি জাতের হাইব্রিড ও ইনব্রিড ও উচ্চ ফলনশীল জাত নিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে। এই সমস্ত জাতের ট্রায়াল ও ফলাফল আমরা তুলে ধরব প্রতিবেদনের শেষাংশে। তবে শুরুতেই যে বিষয়টি আলোকপাত করতে চাই তা হল গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ভুট্টা জাত নির্বাচনের মাঠ পরীক্ষা। আমরা এখানে সারা বাংলাদেশে পায়োনিয়ার ৩৩৫৫ একটা ভ্যারাইটি আছে, যা খুবই জনপ্রিয়তা রয়েছে। এই জাতটা প্যারেন্টাল লাইন আমরা নিয়ে আসছি, নিয়ে এসে এখানে আমরা F1 সিড তৈরি করছি। এই F1 সিড থেকে যে বীজটা হবে আগামী বছরে আমরা এই F1 সিড এবং স্থানীয় যে আমাদের যে পাওয়া যায় আমদানিকৃত ৩৩৫৫ সেই ভ্যারাইটিটা আমরা ট্রায়াল করব, করে যেটা যদি ফলন যদি আমাদের বেশি হয়
বা বেশি হবে আমরা আশা করছি। এই বেশি হলে আমরা সেটা পরবর্তীতে আমরা বীজ হিসেবে আমরা নিজেরাই, যেহেতু প্যারেন্টাল লাইন আমরা পেয়ে গেছি, আমরা নিজেরাই এটা আমরা বীজ তৈরি করব। আর বিদেশ থেকে আমরা বীজ আমদানি করব না, এই বীজটা আমরা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করব। এই কর্মসূচিতে দত্তনগরের মথুরা ও কুশাডাঙ্গা খামারে একটি অংশে গ্রীষ্মকালীন পেঁয়াজের জার্মপ্লাজম কন্দ সংগ্রহ করে ট্রায়াল প্লট স্থাপন করা হয়েছে। পেঁয়াজ উৎপাদনে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ নই। প্রতি বছরই বিদেশ থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা চাচ্ছি যেন বিদেশ থেকে আর পেঁয়াজ আমদানি করতে না হয়। আমাদের লক্ষ্য সেটাই, এবং সে লক্ষ্যে আমরা যে চেষ্টা করছি সেটা হচ্ছে পেঁয়াজের উচ্চ ফলনশীল উন্নত জাত উদ্ভাবন, এবং সেই অংশ হিসেবেই আমরা কিন্তু এই ট্রায়াল কার্যক্রম। এই জাতটি আমরা জানি যে ফরিদপুরের স্থানীয় জাত। আপনার এখানে ফরিদপুরের মাটি আপনার মাটিতে একরকম নয়, কেমন ফলাফল দেখছেন আপনারা? না, ফলন মাশাআল্লাহ ভালো। আপনি দেখতেই পাচ্ছেন যে ফলন বেশ চমৎকার। আপনি বাল্বের সাইজ দেখেন, বাল্বের সাইজ বেশ বড়। এখন কি বীজ আসবে এখান থেকে? এটা হ্যাঁ, এখন বীজ আসবে। বীজ অলরেডি হয়ে গেছে। বীজ কেমন বীজ আসছে? এই যে দেখেন, আমি দেখাচ্ছি, বীজ অলরেডি কিন্তু হয়ে গেছে, সিড সেটিং হয়ে গেছে। পরিপক্ক হলেই আমরা এটা সংগ্রহ করব। তাহলে এই যে ম্যানেজমেন্টের যে করেছেন আপনারা, কি অভিজ্ঞতা, কি হলো, লার্নিং কি হলো, যে আপনারা কি এগোতে পারবেন পেঁয়াজের বীজ উৎপাদন করতে? ইনশাআল্লাহ, আমরা তো পেঁয়াজের বীজ তো এবার হয়েই গেছে। আমরা অবশ্যই এটা সাকসেসফুল হবে বলে আমরা বিশ্বাসী। কোন কোন বিষয়গুলো নজর দিয়েছিলেন আপনারা যখন প্রথম রোপণ করে কদমগুলো আর কন্দগুলো? এক্ষেত্রে আসলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছত্রাকনাশক প্রয়োগ। পেঁয়াজের ছত্রাকের আক্রমণটা বেশ বেশি হয়, তাই এই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারলে পেঁয়াজ বীজটা মোটামুটি সেফ। জাতটা আমরা নির্বাচন করেছি, এটি একটা গ্রীষ্মকালীন পেঁয়াজ। এটির প্রোডাক্টিভিটি অনেক বেশি। আমরা এটির মাল্টি লোকেশন ট্রায়াল দিয়ে দেখতেছি, তবে আমাদের কাছে এবছর মনে হচ্ছে জাতটা অনেক বেশি প্রমোজিং। আপনি দেখতে পারবেন যে যেমন ভিগোরাস তেমন এই যে এটা বলে আমবেল এবং প্রচুর সিট। আমার মনে হচ্ছে যে এটার ইল্ডও আমরা ভালো দেখছি। এগুলো কি কৃষক পর্যায়ে ইল্ড যাচাই করেছেন আপনারা, কেমন ইল্ড হবে? এইটাই আমরা এবছর করব। আমরা আমাদের খামারে 1 বছর করা হলো এইটা নিয়ে। এখন হলো সিড প্রোডাকশন হচ্ছে। সিড প্রোডাকশনটা করিয়ে আমরা এই কামিং ইয়ারে সামনে বার আমরা এটির ইল্ডটা ট্রায়াল করব। খুব শীঘ্র কৃষকের হাতে বীজ যাচ্ছেন? আর একটা বছর লাগবে। দ্বিতীয় বছরে যাইয়ে আমরা এইটার সিড উৎপাদন তো অলরেডি আপনার এরকম 5টা জায়গায় হচ্ছে, সিড হয়ে যাবে। একটা জাত করছেন আর অন্য জাত আছে? আরো 5টা 6টা জাত আমরা ইয়া করছি, তার ভিতর 4টা গ্রীষ্মকালীন, 2টা আপনার শীতকালীন। জাতের পরিমাণ বাড়াবেন নাকি এরকম থাকবে? না, আমরা ভালো ভালো জাত এখানে ইয়া করবো, ঢুকাবো, ট্রায়াল করব, সিলেকশন করব, মাল্টি লোকেশন ট্রায়াল করব। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমার কাছে 2-3টা জাত খুব প্রমিজিং মনে হচ্ছে, তার মধ্যে এটি একটা। এটি কিন্তু গ্রীষ্মকালীন, আমাদের কিন্তু গ্রীষ্মকালীন জাত নাই বললেই চলে। বাড়ি একটা জাত বের করছে, বাড়ি 5, ওটাও আমাদের প্রোডাকশানে এবছর আমাদের আছে। সাথে সাথে ওডির সাথে এখানে যে 4টা গ্রীষ্মকালীন আছে, নাসিক N53, সুখসাগর, তারপরে আরেকটা হলো এটি অস্ট্রেলিয়ার থেকে আনা একটা জাত। আরেকটা জাত আছে আপনার, এটা সম্ভবত এটাও ইন্ডিয়ান। এরকম এই 4টা যে জাত, এই 4টা জাতের সাথে আমাদের বাড়ির যে 5, এর সাথে একসাথে আমরা ইল ট্রায়াল কম্পেয়ার করব। কম্পেয়ার করলে পরে বাড়ি 5 তো আমরা করি, এর সাথে আরো 2-1টা জাত আমরা যুক্ত করতে চাই। মাল্টি লোকেশন যে ট্রায়াল দিচ্ছেন সবগুলো ফলন কি একই রকম পাচ্ছেন নাকি একটু কম বেশি হচ্ছে? না, মাল্টি লোকেশন সব জায়গায় আসলে আপনি জানেন পেঁয়াজ সব জায়গায় হয় না, তবে আমরা সেটাই ফরিদপুর আমাদের মাল্টি লোকেশন 4টে স্পট, পাবনা আছে, ফরিদপুর, দত্তনগর আর বারাদি, এই 4টা জায়গা আমাদের করা হচ্ছে। এই যাবতের এবছর পেঁয়াজের যে 2 সিড প্রোডাকশন, এটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। তবে ইলটা যেটা মূল কাজটা হলো বাল্ব কতটুকু হয়, পেঁয়াজ কতটুকু হয়, অর্থাৎ এটার মূল পেঁয়াজ হালি লাগাইয়ে পেঁয়াজ কতটুকু হয়, এবং সবচেয়ে বড় যে বিষয়টা গ্রীষ্মকালীন পেঁয়াজ গ্রীষ্মকালে হইতে হবে, অর্থাৎ বৃষ্টির মধ্যে হইতে হবে। সেই যে যেটা ভালো পারফর্ম করবে, ভালো প্রোডাকশন দেবে, এই বৃষ্টিরে উপেক্ষা করে সে হইতে পারবে, সে আসলে নির্বাচিত হবে। সেই বিবেচনাটা আমরা সামনে বছর করতে পারবো।
বাংলাদেশে প্রতি বছর 1045 মেট্রিক টন বীজ কিন্তু আপনার পেঁয়াজের বীজের প্রয়োজন হয় কৃষক পর্যায়ে। আমাদের যে আছে সেটা মানে আমরা যে পরিমাণ দিই সেটা অত্যন্ত সামান্য। এই জন্য আমরা পেঁয়াজের বীজ যাতে আরও বেশিভাবে ব্যাপকভাবে উৎপাদন করতে পারি সেই লক্ষ্যেই বিভিন্ন জায়গা থেকে ভালো সিলেকশনের মাধ্যমে যাতে ভালো জাত উদ্ভাবন করতে পারি সেই লক্ষ্যে আমরা এইভাবে। আচ্ছা, বাংলাদেশের মাটি অনুযায়ী এই যে ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া বিভিন্ন জায়গাতে পেঁয়াজের বীজ হয়, কিন্তু বিভিন্ন রকম হয় পরিমাণতে বিভিন্ন। তা আপনি যে দত্তনগরে করেছেন, আপনি ফলাফল কেমন দেখছেন এটা? না, আমি তো ফলাফল ভালো দেখতেছি। দত্তনগরে তো আমরা আসলে শুধু পেঁয়াজটা মেইনলি আপনার রাজশাহী, ওই রিজনে এই সমস্ত অঞ্চলে কিন্তু পেঁয়াজটা জনপ্রিয়তা লাভ করে নাই। কিন্তু আমাদের প্রোডাকশন যা হয়েছে সেটা দেখা মনে হয় যে এখানেও কিন্তু প্রোডাকশন খারাপ হবে না, ভালো হবে। নাসিক N50 জাতের যে একটা সামার অনিয়ন, এই সামার যে পেঁয়াজ, এই পেঁয়াজটা আমরা বিএডিসির মাধ্যমে ইন্ট্রোডিউস করার উদ্দেশ্যে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। তারই অংশ হিসাবে আমরা এটা মাঠে চাষ করার পরে এটার স্টোরেবিলিটি অর্থাৎ সংরক্ষণ ক্ষমতা বা ওজন ঘাটতি হয় কিনা এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য আমরা এখানে এই পেঁয়াজ এইভাবে আমরা সাজিয়ে রেখেছি। তো এটা আমরা দেখব। এখন পর্যন্ত আমরা অনেক ভালো ফলাফল পেয়েছি যে এটার ফলন তো অত্যন্ত ভালো। দেখছিলেন দত্তনগর খামারে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উচ্চ ফলনশীল ভুট্টার জাত নির্বাচনের মাঠ পরীক্ষা। এবার খামারে হাইব্রিড ধান ও ইনব্রিড জাতের ট্রায়াল সিলেকশনের কার্যক্রম। আমাদের এখানে কয়েকটি ট্রায়াল স্থাপন করা হয়েছে। তার মধ্যে দুইটি আছে SL 26H এবং SL 43। এটা হচ্ছে 26H। এখানে আমাদের যে সিনক্রোনাইজেশনের জন্য যে ট্রায়ালটা অর্থাৎ বীজ উৎপাদনের জন্য যে কলা কৌশল সেটা আমরা এখানে উদ্ভাবনের জন্য এই ট্রায়ালটা আমরা স্থাপন করেছি। এই জাতের মধ্যে এর উৎপাদনশীলতা এবং ফলনশীলতা আমরা এখানে পরীক্ষা করব। এই কর্মসূচির আওতায় খামারে 27 জাতের ধানের ট্রায়াল প্লট স্থাপন করা হয়েছে, যেখানে সিনক্রোনাইজেশন প্রক্রিয়ায় ভ্যারাইটি সিলেকশন করা হবে, যা পরবর্তীতে সরকারের অনুমোদন সাপেক্ষে ভিত্তিবীজ উৎপাদন করা হবে। মামুন, দত্তনগর সবচেয়ে বড় খামার আমাদের বাংলাদেশে এই বীজ উৎপাদন ক্ষেত্রে, এবং আপনারা সম্প্রতি গেলে হাইব্রিড বীজ উৎপাদন করছেন। আচ্ছা, এবার যে চলতি বছরে কত হেক্টর জমি বা কত একর জমিতে আপনারা এই হাইব্রিড বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছেন? বিএডিসি দত্তনগর খামারে আমরা এবছর SL 8H জাতের হাইব্রিডের প্রায় 950 একর জমিতে আমরা এর বীজ উৎপাদন কর্মসূচি। শুধু হাইব্রিড 950 একর জমিতে আপনি উচ্চ ফলনশীল করছেন? হ্যাঁ, সাথে সাথে উচ্চ ফলনশীলও করছি। 950 একর জমিতে 950 মেট্রিক টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি। আর আপনারা জানেন যে আসলে দেশের বর্তমান এই লক্ষ্যমাত্রা কি আপনারা এই গত বছরের আগের বছর কেমন ছিল? এর আগের বছর যে ফিগারটা আপনি দিলেন 500 মেট্রিক টনের মতো টার্গেট ছিল, তার মানে আমরা প্রায় দ্বিগুণ উৎপাদনে চলে গিয়েছি। আর এখন বর্তমানে দেখেন, আপনারা মাঠ দেখতে পাচ্ছেন, হাইব্রিড বীজ উৎপাদনের ক্ষেত্রে সিনক্রোনাইজেশন একটি বড় একটা ফ্যাক্টর। একই সময়ে পুরুষ এবং মহিলা লাইনের, এটা হলো পুরুষ লাইন এবং মহিলা লাইনের বীজ একই সময় আসতে হবে। মাঠের কন্ডিশন খুবই ভালো, একই সাথে আমরা পুরুষ এবং মহিলার ফুল দেখতে পাচ্ছি। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হলো এর সাপ্লিমেন্টারি পলিনেশন। এই পুরুষের পোলেনটা আমরা স্ত্রী ফুলেকে সরবরাহ করব। আচ্ছা, এটার কোনো সময় বা দিন কোনো এরকম নির্ধারণ করা আছে যে এই সময়টা করতে হবে বা এতবার করতে হবে? না, সেটাই আছে। সময়টা হচ্ছে মোটামুটি ধরেন আপনি সকাল 9:30 10টার দিকে যখন প্রপার সানলাইট আসে, তখন এর পুরুষ ফুলের লেমাপেলিয়া যেটা থাকে দুটো অংশ ওপেন হয়ে যায় এবং অ্যান্থারটা বাইরে চলে আসে। বাইরে চলে আসার পরে এই যে অ্যান্থারটা বাইরে চলে আসে, তার জন্য কৃত্রিম কোনো কেমিক্যাল ইউজ করেন আপনারা? হ্যাঁ, কৃত্রিম কেমিক্যাল অ্যান্থারটা বাইরে না, অ্যান্থারের ভায়াবিলিটি বা পোলেনের ভায়াবিলিটি রক্ষার জন্য আমরা GA3 ইউজ করি। এটা কখন, মানে আপনার এই পলিনেশন করার কত ঘন্টা আগে? কত ঘন্টা আগে না, ঠিক আমরা যখন 20 থেকে 30% হেডিং হয় মহিলা মানে এই লাইনের, সেই সময়ে আমরা GA3 স্প্রে করি। 4 দিন 4টা ধাপে 4 রকম ডোজ দিয়ে GA3 স্প্রে করি। এর ফলে এর পোলেনের যে ভায়াবিলিটি, তারপর রিসেপ্টিভিটি, এটা একটু দীর্ঘস্থায়ী হয়। তাতে আমাদের
সিড তাতে- উৎপাদনে। তাতে কি এক দিনে একবারই আপনি রশি টেনে না না পরিবেশন না করেন? না, একবার না, মোটামুটি আমরা একটু পর টেস্ট করি। এই যে এভাবে পোলান দিলে, পোলান থাকলে এই যে কি টেস্টটা করা দেখছেন, হয়? কি টেস্টটা একটু দেখে এই যে পোলান থাকলে দেখেন, এই যে আমি টোকা দিচ্ছি, হ্যাঁ। এক্সপার্ট আছে, এবং আমরা নিজেরাই যখন এই যে ফুলগুলো বাস্ট হয় তখন আমি টোকা দিলে ধোয়ার মতো ইয়ে বের হচ্ছে, খালি চোখে তখনই দেখা যায় না, আপনারা তখনই কেটে দিয়ে যে পোলেন চলে আসছে এবং বাস্ট হচ্ছে ফোটা দিলে তখন আমরা কৃত্রিমভাবে রশি টেনে সাপ্লিমেন্টারি পলিনেশন করে থাকি দুই সাইড থেকে পুরো জমিটাকে। এতে করে রশি কি টেনে- আপনার বীজ উৎপাদন কোনো মিসিং হওয়ার সম্ভাবনা থাকে কোন কোন সময়? মিসিং না, ওটা আসলে হাইব্রিড যদি বীজ সঠিক উৎপাদনটা- মতো যদি আমরা না টানি তাহলে missing হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সঠিকভাবে না টানা হয়, এই পোলেন দিয়ে এই মাঝখানে ধরেন 14টা লাইন আছে, এখানে 2টা লাইন আছে, তার মানে এই এই পোলেন লাইন দিয়ে দুইটা সেটা- লাইনটা কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই পোলেনটা দিয়ে সবগুলো লাইনে ওর পোলেনটা পেতে হবে। এখন যদি আমি রশি না টানি বা আস্তে টানি, তাহলে দেখা যাবে যে কাছের কয়টা লাইনে বীজ উৎপাদন ভালো হয়েছে ওই পুরুষের পাশে, কিন্তু মাঝখানে একটু বীজ আগে উৎপাদন আমরা কম দেখলাম হয়েছে। যে এই পুরুষ এইগুলো মহিলার করলো, কিন্তু এখানে তো অর্ধেক, কিন্তু বাকি অর্ধেক রয়ে গেল, সেটা কি হবে? না, সেটাই বলতেছি, এজন্য যে জোরে যখন আমরা দৌড়াচ্ছি পোলেনটা উপরে উঠে যাচ্ছে। উপরে যাচ্ছে। যারা হুমায়ুন কবির, আপনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গম, ধান, ভুট্টা বীজের প্রকল্প পরিচালক, প্রকল্পের সাথে জড়িত। আপনারা কেন সাম্প্রতিক সময়ে এই হাইব্রিড বীজ উৎপাদনের প্রতি আপনারা উৎসাহ হন এবং কেন, কোন প্রেক্ষাপটে করেছেন এগুলো? আসলে হাইব্রিড বীজের বর্তমানে খুব চাহিদা, কারণ এই কারণে ফলন বেশি এবং কৃষকরা এটা খুব আগ্রহ সহকারে গ্রহণ করছে, যার কারণে আমরা হাইব্রিড বীজের উপরে হাইব্রিড বীজ উৎপাদনে আমরা আগ্রহী হচ্ছি। কিন্তু কাজটা খুব কঠিন কাজ, অনেক চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো আপনারা কীভাবে মোকাবেলা করছেন? এই চ্যালেঞ্জগুলো আসলে কঠিন, কিন্তু তারপরও আমরা এগুলা বিদেশ থেকে যেমন প্যারেন্টাইল লাইন নিয়ে এসে এটা মানে সিঙ্ক্রোনাইজিং করারই এসে এটা মূল বিষয়, এবং এই জন্য দক্ষতারও প্রয়োজন। দক্ষতার প্রয়োজন। আমাদের দক্ষ জনবলের মাধ্যমে আমরা কিছু ট্রেনিং দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করেছি এবং ওদের মাধ্যমেই আমরা ওই প্যারেন্টাল লাইন নিয়ে এসে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসে আমরা ট্রায়াল দিচ্ছি, ট্রায়াল দিয়ে আমরা সিঙ্ক্রোনাইজিং করে F1 সিড উৎপাদন করতেছি। যত হাইব্রিড জাতগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে, বাংলাদেশের চাষিরা হাইব্রিডে যাচ্ছে। তো আমরা হাইব্রিডটাকে অনেক আগেই, প্রায় 20-25 বছর আগে SL8H নামক একটা হাইব্রিড, এইটি আমাদের দেশে অনেক জনপ্রিয় এবং অনেক ফলন, সেটি আমরা করতেছি। কিন্তু এর পাশাপাশি আরও হাইব্রিড আমন, আউশ, বোরো, সব জায়গায় নতুন নতুন হাইব্রিড যাতে আমাদের দেশে বিডিসির মাধ্যমে আমরা উৎপাদন করতে পারি, সেই কারণে আমরা একটা ট্রায়ালের আয়োজন করছি যে কোন এই বড় সিজনে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কোম্পানির থেকে, বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি থেকে আমরা F1 নিয়ে আসছি। F1 এর রিল ট্রায়াল, অন্য ইগুলো আমরা দেখতেছি যে কোনটা সর্বোচ্চ ফলন হয়, গুণে মানে সবচেয়ে সেরা। কটি জাত নিয়ে ট্রায়ালগুলো করছে? এই 27টি জাতের হাইব্রিডের আমরা এখানে F1 এর ট্রায়াল দিচ্ছি, ইল ট্রায়াল এবং অন্যান্য কোয়ালিটি ট্রায়াল। এই যাবৎ ডাটাটা পেলেন, তাতে মনে হয় কি কোন যাত্রী আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপছে মনে হয়? আমরা গত 3 বছর যাবত এই কাজটা করতেছি, তার ভিতরে 2টা জাত অলরেডি আমরা এখানতে SL26 এবং SL43 এই দুটি বেস্ট পারফর্ম করতেছে। আপনি দেখবেন যে এইখানেই আছে SL43, এটির এখন আমরা F1 সিড প্রোডাকশানে যাব। যেহেতু আমরা জানি যে SL8 খুব একটা বিখ্যাত জাত বলা চলে, সব কৃষকরা করে, তো SL8 এর সঙ্গে কোন যাত্রী কাছাকাছি ট্রায়ালে পেয়েছেন আপনারা? SL8S এর সাথে আমরা অনেকগুলো গত 2 বছরে অনেকগুলো করছি, তার ভিতরে SL43 এবং SL26 এই দুইটা SL এর সমান বা কিছু বেশি আমরা প্রোডাকশন পাইছি। তাহলে আমরা কবে নাগাদ তার কি জাত পাবো SL8 এর মতো? আমরা অলরেডি এই দুটের এটা আমরা সিলেকশনের শেষ পর্যায়ে আছি আমাদের লেভেলে। এখন এটার সিড প্রোডাকশানের ইল ট্রায়াল হচ্ছে, অর্থাৎ সিনক্রোনাইজিং ট্রায়াল। আমাদের দেশে প্যারেন্টাল লাইন আমরা এটা ফিলিপাইন থেকে আনছি, আইনে এবছর আমরা এটার সিনক্রোনাইজিংয়ের ডেট, অর্থাৎ মেল ফিমেলের ডেট কত হবে আমরা সীমিত পরিসরে
এইটা করা হয়েছে। এখানে 18 দিন দেওয়া হয়েছে, কিন্তু সিনক্রোনাইজেশনটা আসলে হবে না, হই নেই। দেখেন আপনারা, হই নেই। এটি আসলে এখানে এদের যে অবজারভেশন 14 দিন হইলে এটা সিড প্রোডাকশনটা হবে। এটা আরও হয়তো আর 1 বছর লাগবে আমাদের, তারপরেই আমরা F1-এর প্রোডাকশন। দেখছিলেন বিএডিসি দত্তনগর খামার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।